বর্ণ ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে আছে। ক্যান্টিনের পাশে বিরাট আকারের বটবৃক্ষ। বটবৃক্ষর শাখা প্রশাখা অনেক জায়গা জুড়ে বিস্তৃত। বটবৃক্ষের নিচে বসার জন্য বাঁশের তৈরি বেঞ্চ আছে। জায়গাটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বৃক্ষটির শাখায় বিভিন্ন রঙের বাতি ঝুলছে। সন্ধ্যার পর এই জায়গাটি খুবই আকর্ষণীয় দেখায়। আর রিধির এই জায়গাটা খুবই পছন্দের। সে মনে মনে ভেবে রেখেছে বিয়ের পর রক্তিমের সাথে এখানে আসবে। আজ রিধিও দিয়া একসাথে ভার্সিটি আসলো। বর্ণ তাদের দেখে বলল, আজ এত দেরি করেছিস কেন? কবে থেকে তোদের জন্য অপেক্ষা করছিলাম জানিস? রিধি দিয়ার দিকে তাকিয়ে বলল, আমি তো তাড়াতাড়ি আসতাম, কিন্তু এই নতুন বউটা সকালে ঘুম থেকে উঠেই তার বরের জন্য রুটি বেলেছে, ডিম ভাজি করেছে, সাথে চাও বানিয়েছে। তারপর শাড়ি পরে বরের সামনে কিছুক্ষণ ঢং করেছে। তারপর বর যখন হাসি ফেরত দিয়েছিল তখন একেবারে খুশিতে দৌড়ে আমার কাছে এসে বলেছে, জানিস রিধি, তোর ভাইয়ার হয়তো ভালো লেগেছে আমি নাস্তা বানিয়েছি তাই। আমার না কেমন কেমন লাগছে, দেখ দেখ হাত ঠান্ডা হয়ে গেছে, কি লজ্জা পেয়েছি। তারপর কি হয়েছে জানিস? শাড়িটা পাল্টে আবার নতুন জামা পরেছে ভার্সিটি আসার জন্য। শাড়ি পাল্টানোর এতই শখ থাকলে ঘুম থেকে উঠে ইউটিউব দেখে শাড়ি পরার কি দরকার ছিল বলতো? বর্ণ বলল, হ্যাঁ রে দিয়া, শাড়িটা না হয় পরেই আসতি, আমরাও দেখতাম। দেয়া লাজুক সুরে বলল, অনেক মশাই বলেছে শাড়ি শুধু তার সামনে পরতে, শাড়ি পরে নাকি আমাকে খুব সুন্দর লাগে। দেখেছিস তার আমার জন্য কত চিন্তা। আমার উপর যদি কেউ ক্রাশ খেয়ে বসে থাকে তখন অনেক মশাইয়ের কি হবে? তাই। বর্ণ মুখ চেপে হাসলো আর বলল, ইস কি ভালোবাসা, আমারও না এমন একটা বর লাগবে, আমাকেও খুঁজে দিবি কিন্তু। রিধি মুখ বাঁকিয়ে বলল, ইস এত প্যারা কেন নিতে চাস? ভালোই তো শান্তিতে আছিস, খাবি ঘুমাবি আর চিল করবি। এসব বিয়ে বর শ্বশুর ঘর বড়ই যন্ত্রণাদায়ক। বর্ণ বলল, কে বলেছে যন্ত্রণাদায়ক? ভালোবাসা দিলে কোনো যন্ত্রণা থাকে না। আর তুই তো বড় ভাইয়াকে বিয়ে করার অপেক্ষায় আছিস, যন্ত্রণার কথা কি তখন মাথায় আসে না? রিধি বলল, রক্তিম তো মিষ্টি যন্ত্রণা, এই যন্ত্রণার শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকলে আমার আত্মা শান্তি। রিধি দেয়ার বর্ণ বটের নিচে বসে কথা বলছিল। এমন সময় শাহেদ আর আদি তাদের সামনে আসলো। শাহেদ বলল, হাই রিধি, হাই দিয়া। রিধি ভ্রুকুচকে বলল, তোরা এখানে? তোরা আমাদের ভার্সিটিতে পড়িস? আমি না, আমি তো ঢাকায় ভর্তি হয়েছি, আমি তো আদির সাথে ঘুরতে আসলাম। দিয়া আদির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আদি তুই এখানে কোন সাবজেক্টে? আদি ক্ষীণ কণ্ঠে বলল, ইংরেজি সাহিত্য। রিধি ইশারায় বেঞ্চ দেখিয়ে বলল, বস না, অনেকদিন পর দেখা হলো, কেমন আছিস তোরা? শাহেদ মুচকিয়ে এসে বলল, ভালো। শাহেদ বর্ণের দিকে আর চোখে তাকিয়ে ইশারায় রিধিকে জিজ্ঞেস করলো, কে? রিধি বর্ণের হাত ধরে বলল, আমার নতুন বেস্ট ফ্রেন্ড। আদি বর্ণের দিকে তাকিয়ে বলল, বর্ণালী নাম, রাইট? বর্ণ মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিভাবে জানলে? তুমি তো সেলিব্রিটি, তোমাকে কিভাবে চিনব না? বুঝলাম না ঠিক। তোমার হাতে আঁকা ছবি ভার্সিটির গ্যালারিতে ঝুলছে, তোমার ছবি সহ নাম পাশে ছিল, তাই চিনেছি। তুমি কিন্তু দারুণ ছবি আঁকো। বর্ণ লাজুক হেসে বলল, ধন্যবাদ। অনেকক্ষণ তারা আড্ডা দিল। তারপর দিয়া, রিধি আর বর্ণ তাদের ক্লাসে চলে গেল আর আদি শাহেদকে নিয়ে বেরিয়ে পড়লো। শাহেদ আদিকে হালকা ধাক্কা দিয়ে বলল, বর্ণ মেয়েটা দেখতে খুব সুন্দর। আদি ভ্রুকুচকে বলল, হ্যাঁ, প্রেমে পড়িস না তো আবার? আরে না, আমার তো মন অন্য জায়গায় আটকে আছে, তোর জন্য বলছিলাম। আদি মলিন হেসে বলল, আমারটা না ভাবলেও চলবে, আমার এসব প্রেমের প্রতি কোনো আগ্রহ নেই, বিয়েই করছি না আমি। শাহেদ বলল, সারা জীবন সিঙ্গেল থাকবে নাকি? আদি বলল, যেসব সম্পর্ক কষ্ট দেয়, অশান্তির সৃষ্টি করে, সেসব সম্পর্কে না জড়ানো উত্তম। এই বিষয়ে আমার সাথে কথা বলবি না। ভার্সিটি থেকে এসে দিয়া ফ্রেশ হয়ে আবার শাড়ি পরা শুরু করলো। অনেক বাসায় এসেছে, দিয়া তা জানতো না। অনেক রুমে ঢুকে দিয়াকে দেখেই দাঁড়িয়ে গেল। দিয়া মাথা ঘুরিয়ে অনেককে দেখে অপ্রস্তুত হয়ে পড়লো। কি করবে সে বুঝতে পারছে না, এসবের কোনো অভিজ্ঞতা নেই দিয়ার। অনেক দিয়ার দিকে এগিয়ে এসে বলল, আমি তো তোমার বর, এমন করছো কেন? অপরিচিত নারীর মতো নিজেকে লুকাচ্ছ কেন? শাড়ি পরতে জানো না? আমাকে বলনি কেন? আমায় কিভাবে চিনলে না ভালো মতো এখনো? আমি কি বিরক্ত করতে পারি তোমায় কখনো? কি হয়েছে, চুপ করে আছো, কিছু বলছো না কেন? দিয়া মাথা নিচু করে বলল, কবি মশাই এমন মুহূর্তেও কবিতা বানাতে পারে? তোমার কবি মশাই আরো অনেক কিছুই পারে, জানতে চাও?
অনেকের বাঁকা হাসি আর চাহনি দেখে দিয়া বুঝতে পারলো অনেক কী বোঝাতে চাচ্ছে, কিন্তু এই মুহূর্তে সে কোথায় পালাবে। দিয়া নিজের অশান্ত মনকে শান্ত করে বলল, আমি বরং রিধির কাছে যাই, ও আমাকে শাড়ি পরিয়ে দেবে। আমি আছি না, এত পথ পাড়ি দিয়ে রিধির কাছে যাওয়ার কি দরকার? এত পথ কোথায়, পাশের রুমেই তো। ইস দিয়া, তুমি না দিব্যের মতো হওনি, রোহানের মতো হয়েছে, একদম দুই ভাই বোন নিরামিষ। দিয়া চোখ বড় বড় করে অনেকের দিকে তাকিয়ে বলল, কি বলে? আমি নিরামিষ? আমি কি করেছি? হ্যাঁ ওমা, তুমি যেভাবে পালাচ্ছ মনে হচ্ছে তোমার এই লজ্জা ভাঙানোর জন্য আমাকে কোর্স করতে হবে। কেমন কোর্স? বেশি না, 2-3টা মেয়ের সাথে একটু একটু ঘোরাঘুরি করবো, তারপর আর কি শেখা হয়ে যাবে মেয়েদের লজ্জা কিভাবে ভাঙায়। আমার তো আগে কোনো মেয়ের সাথে প্রেম ছিল না, তাই অভিজ্ঞতাও নেই। কি বলো, ভালো না আইডিয়াটা? দিয়ার কখনো কান্না পায়নি, কিন্তু অনেকের এই কথা শোনার পর তার চোখের কোণে অশ্রু ভিড় জমতে লাগলো। সে অনেকের হাতে শাড়ি দিয়ে অনেকের খুব কাছে এসে দাঁড়ালো, তারপর অভিমানী কণ্ঠে বলল, দেখি পরিয়ে দাও, আজ থেকে তুমি আমাকে শাড়ি পরিয়ে দেবে, বুঝেছো? তোমাকে আর কোনো কোর্স করতে হবে না। ও তাই? আমার বউটা খুব জ্বলছে, আমার তো ভারী মজা লাগছে। তার কণ্ঠ আমায় ডাকছে, আর আমার ভালোবাসা দিন দিন বাড়ছে। তোমায় ছেড়ে কোথাও যাব না, ও হে মোর জীবিকা। তুমি তো আমার গল্পের একমাত্র সুন্দরী শ্রেষ্ঠ নায়িকা। কয়েকদিন পর জুনায়েদ হোসেন আর নবনী হোসেন রক্তিমের বিয়ের প্রস্তাব নিয়ে রিধির বাবা মার কাছে এলেন, কিন্তু কামাল সিদ্দিক সোজাসুজি না করে দেন। তাই তারা শুকনো মুখে ঘরে ফিরলেন। রক্তিম সব জানার পর অনেক কষ্ট পেল। সে আর রিধিকে ছাড়া থাকতে পারবে না। রিধিও ইদানিং বিয়ের কথা এড়িয়ে যায়। সে এত বছর পর তার বাপ্পি আম্মি আর অনু ভাইয়াকে পেয়েছে, বিয়ে করে শ্বশুরবাড়ি চলে গেলে আবার দূরে চলে যাবে। রক্তিম রিধিকে বুঝিয়ে বলেছিল বিয়ে করার পর সে রোজ দেখা করতে পারবে তার বাবা মার সাথে। রক্তিম তাকে আটকাবে না, কিন্তু রিধি বলে দিয়েছে এখন সে বিয়ে করবে না। রিধি হয়তো বুঝতে পারছে না রক্তিমেরও বিয়ের বয়স হয়ে গেছে। যদিও রক্তিমের এই অপেক্ষায় কোনো আপত্তি নেই। রিধির অপেক্ষায় যদি সে বুড়ো হয়ে যায় তাতেও তার চলবে, কিন্তু রিধি ছাড়া তার চলবে না। কিন্তু অপেক্ষাটাই যে যন্ত্রণাদায়ক। রাত 12টা। রোহান হাসপাতালের ক্যাবিনের বাইরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে ঈশাকে নিয়ে এসেছিল সে। ঈশার হঠাৎ শরীর খারাপ হয়ে গিয়েছিল। এদিকে দিব্য অফিসের কাজে ঢাকায় গিয়েছে। রোহানের ভীষণ হাত কাঁপছে, ভয়ে ঘেমে যাচ্ছে বারবার। রাজি আর ফয়সাল 10 মিনিটের মধ্যে চলে এলেন। তারা পাশের হাসপাতালে নাইট ডিউটিতে ছিলেন। ডাক্তার বের হওয়ার পর রোহান খুব উদ্বিগ্ন হয়ে এগিয়ে গেল ঈশার খবর নিতে। ডাক্তার আশ্বস্ত করে বললেন, চিন্তা করবেন না, ভয়ের কিছু নেই, আপনার ওয়াইফ আর বাচ্চা উভয় সুস্থ আছে। ডাক্তারের মুখে ওয়াইফ শব্দটা শুনে রোহানের বুকটা কেঁপে উঠল। সে ধরা কণ্ঠে বলল, ঈশা আমার ভাইয়ের ওয়াইফ, আমি ওর কেউ না। পরের বাক্যটি চাপা স্বরে বলল। রোহান ছাড়া কেউই এই কথা শোনেনি। ডাক্তার প্রত্যুত্তরে বললেন, ও আই এম সরি, আমি বুঝতে পারিনি। বাই দ্য ওয়ে, আপনারা ওনাকে নিয়ে যেতে পারবেন, সমস্যা হবে না। রাজিয়া বললেন, ধন্যবাদ। আর রোহান, তুই দিব্যকে একটা ফোন দিয়ে চলে আসতে বল। ফয়সাল বললেন, না থাক, ও টেনশনে থাকবে, 2 দিন পরে তো আসছে। 2 দিন ঈশা খুব কষ্টে কাটিয়েছে। দিব্য আসার পর অনেক অভিমান দেখিয়েছিল সে, কিন্তু দিব্য ছেলেটা অদ্ভুত এক মায়া ঘেরা, তার সাথে বেশিক্ষণ রাগ করে থাকা যায় না। আগামী মাসের শেষে সামির আর রোহানের বিয়ে, আর আগামী মাসেই ঈশার ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে। এদিকে দিব্যের ভীষণ মন খারাপ, চুপচাপ বসে আছে সে। ঈশা দিব্যের গালে হাত রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? দিব্য মলির মুখে বলল, অপসরি, আমার তোলা একটা ছবি ইন্টারন্যাশনাল ইভেন্টের জন্য সিলেক্ট হয়েছে, এখন ওরা আমাকে ওদের প্রজেক্টে নিতে চায়। ঈশা খুশি হয়ে বলল, এটা তো অনেক ভালো খবর, মন খারাপ করে আছো কেন তাহলে? আমাকে জাপান যেতে হবে। কখন? 20 দিন পর। কি বলো তুমি? আমাদের বাবু আসবে, তুমি আমার পাশে থাকবে না? আমি চলে আসবো, বেশি দিন লাগবে না, 1 সপ্তাহ শুধু। দেখবে আমি এসে বাবুকে প্রথম কোলে নেব, আর রোহান আর সামিরের বিয়েতে আমরা 3 জন একসাথে ফ্যামিলি ফটো তুলব, আর ছবিটা ঠিক দেওয়ালের মাঝখানে লাগিয়ে দেব। সকালে চোখ খুললেই চোখে পড়বে দিব্য ঈশার সুখী পরিবার। আমি তোমাকে ছাড়া 1 সপ্তাহ কিভাবে থাকবো? আমি থাকবো না তো কি হয়েছে, আমার বাবুটা তো আছে। বাবুটা যতদিন থাকবে তোমার দিব্য তোমার সাথেই থাকবে। দিব্য ঈশার কপালে চুমু খেয়ে বলল, অনেক ভালোবাসি তোমায় অপসরি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। 20 দিন দেখতে দেখতে কেটে গেল। দিব্য সবার কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে চলে গেল। রোহান নিজে দিব্যকে এগিয়ে দিতে গেল। দিব্য যাওয়ার আগে রোহানকে বলল, রোহান, ঈশাকে একটু দেখে রাখিস, আই হোপ বাবু হওয়ার আগে চলে আসবো। কিন্তু ওর মনটা ভালো না, আমি ঠিক সময় আসতে পারবো তো?
রোহান বলল, আরে কেন পারবি না, ডেলিভারিতে আরও সময় আছে। দিব্য বলল, আচ্ছা ভালো থাকিস, আল্লাহ হাফেজ। রোহান বলল, ফি আমানিল্লাহ। এদিকে ঈশার কান্না এখনো বন্ধ হচ্ছে না। দিয়া আর রাজিয়া ঈশার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে আর বলছে 1 সপ্তাহ মাত্র। কিন্তু ঈশা কিভাবে বোঝাবে দিব্যকে ভালোবাসার পর, দিব্যের বউ হওয়ার পর দিব্যকে একদিনের বেশি না দেখে থাকতে পারেনি ঈশা। এখন 1 সপ্তাহ কিভাবে কাটাবে? তাও কত দূর যাচ্ছে দিব্য। দিব্য যাওয়ার পর থেকে ঈশা চুপচাপ বসেছিল। দিব্য বলেছে পৌঁছে ফোন দেবে, তাই এক দৃষ্টিতে সে ফোনের দিকে তাকিয়ে আছে। এরপর দিব্য জাপান পৌঁছে ঈশাকে ফোন দিল। ঈশা দিব্যের কণ্ঠ শুনে যেন দেহে প্রাণ ফিরে পেল। এই 1 সপ্তাহ দিব্য ব্যস্ত থাকে, তেমন কথা বলতে পারেনি ঈশার সাথে, তাই ঈশা খুব চিন্তিত ছিল। 1 সপ্তাহ পর দিব্য ফোন করে বলল, অপসরি আমি আসছি, কয়েক ঘন্টা পর ফ্লাইট, তাড়াতাড়ি এসো। তুমি বলেছ বাবুকে তুমি প্রথম কোলে নেবে। আচ্ছা আমার লক্ষ্মী বউ, কয়েক ঘন্টা অপেক্ষায় থাকো, এরপর তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, এরপর থেকে কোথাও গেলে তোমাকে নিয়ে যাবো। আসো আগে, অনেকবার বলেছো আমাকে ফেলে কোথাও যাবে না, কিন্তু সবসময় আমাকে ফেলে চলে গিয়েছিলে। কারণ আমার বাবুটা তো তোমার সাথে ছিল। আচ্ছা সরি, আসছি আমি, আল্লাহ হাফেজ। আচ্ছা তাড়াতাড়ি, কিন্তু তোমার অপেক্ষায় আছি আমি। গভীর রাতে ঈশার খুব ব্যথা উঠল। রোহান আজও ঈশাকে হাসপাতালে নিয়ে এলো। ঈশা শুধু দিব্যকে খুঁজছে। রোহান ঈশার হাত শক্ত করে ধরে আছে। ঈশা কান্নামাখা কণ্ঠে রোহানকে বলল, দিব্য বলেছে আমার পাশে থাকবে, তাহলে ও আপনাকে দাঁড় করিয়ে রেখেছে কেন? প্লিজ আমার দিব্যকে আসতে বলুন। রোহান ক্ষীণ কণ্ঠে বলল, ও ফ্লাইটে এখন চলে আসবে কয়েক ঘন্টা পর, তুমি টেনশন নিও না। ঈশাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হলো। কয়েক ঘন্টা পর অপারেশন শেষ হলো। নার্স এসে বলল, ছেলে হয়েছে, মা একদম সুস্থ। বাচ্চাটা রোহানের কোলে দেওয়া হলো। রোহানই প্রথম ঈশা আর দিব্যের বাচ্চা কোলে নিয়েছে। এই অধিকারটা হয়তো সৃষ্টিকর্তা তাকিয়ে দিয়েছেন, তাই আজ দিব্যের জায়গায় সে দাঁড়িয়ে আছে। একটু পর ঈশার জ্ঞান ফিরল আর সে অস্থির হয়ে দিব্যকে খুঁজতে লাগলো। এদিকে ঈশাকে সবাই শান্ত করতে ব্যস্ত। এতক্ষণে দিব্যের ল্যান্ড করার কথা। রোহান দিব্যকে আনার জন্য গাড়ি পাঠিয়েছিল, হয়তো এতক্ষণে গাড়িতে উঠেছে। রোহান হাসপাতালের করিডোরে পায়চারি করছে। কেন জানি তার খুব অস্বস্তি লাগছে। রোহান রাজি ও ফয়সালকে বাসায় পাঠিয়ে দিল। এরপর সে হাঁটতে হাঁটতে ওয়েটিং রুমের সামনে এসে দাঁড়ালো। হঠাৎ সামনে তাকিয়ে রোহান স্তব্ধ হয়ে গেল। তার কান গরম হয়ে যাচ্ছে, হাত পা যেন অবশ হয়ে পড়েছে। এমন কিছু দেখবে সে মোটেও আশা করেনি।